নমস্কার, আমি মানস। আপনারা দেখছেন আটটার আড্ডা। ভোটের রাজনীতিতে এখন শুধু সভা সমিতি নয়, লড়াইটা আসলে চলে এসছে আপনার মোবাইলের স্ক্রিনেও। ফেসবুক পোস্ট, হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড, ইউটিউবের ভিডিও, একটা ভাইরাল কন্টেন্ট আর মুহূর্তের মধ্যে বদলে যাচ্ছে ন্যারেটিভ। প্রশ্নটা হচ্ছে, এই ডিজিটাল ন্যারেটিভই কি ঠিক করে দিচ্ছে ভোটের ফল, নাকি এখনও শেষ কথা বলে মাঠের বাস্তবতা, মানুষের অভিজ্ঞতা? ফেক নিউজ, ট্রোল আর্মি, আইটি সেল, রাজনীতির এই নতুন অস্ত্রগুলো গণতন্ত্রকে শক্তিশালী করছে নাকি বিপদের দিকে ঠেলে দিচ্ছে? আজকের বিতর্কেও সোশ্যাল মিডিয়া কি ভোটের ফল নির্ধারণ করছে? স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাজীব ধর, শ্রীভূমিতে রয়েছেন জেলা কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারম্যান সাদাত হোসেন চৌধুরী, শিলচর থেকে রয়েছেন আইনজীবী স্বর্ণদীপ ঘোষ, মুর্শিদাবাদ থেকে রয়েছেন স্কুল শিক্ষক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুশোভন মণ্ডল, শিলিগুড়ি থেকে একটু পরে আমাদের সঙ্গে যোগ দেবেন মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। আনন্দময় বর্মন গতবার ওই কেন্দ্রে থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন। আমি শুরুতেই চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে, যিনি রয়েছেন বিজেপির একজন নেতা, স্থানীয় নেতা রাজীব ধর। রাজীব, আমার একটা প্রশ্ন আপনার কাছে। এই যে ফেক ভিডিও, ভুল তথ্য লাখ লাখ মানুষ দেখে ফেলছে, এতে ভোটার কি প্রভাবিত হচ্ছে না? সোশ্যাল মিডিয়ার প্রভাবটা কিছু তো পড়ে, পুরোটাই সম্পূর্ণ পড়ে বলে আমরা পুরো মেনে নিতে পারছি না। কেন? মানুষরা অনেক সচেতন। আজকে এআই যুগ, অনেকটা ফেক ভিডিও নিমিষের মধ্যে আপলোড হচ্ছে। পাবলিসিটির পাওয়ার সপক্ষে মানুষরা এইসব ভিডিও আপলোড করছে, নানা রকমের ভিডিও যেগুলি অনেক ভুল তথ্য দিয়ে আপলোড করছে। সেই ভিডিওগুলো ভাইরাল হয়। আবার কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি যে অনেক সত্যি কথাগুলোও আপলোড হচ্ছে। তো মানুষে দেখে ঠিকই, কন্টেন্ট অনেক বেড়ে যায় হয়তো সোশ্যাল মিডিয়াতে। তারপরে কিন্তু নিজের একটা বিবেচনা রেখে মানুষের চিন্তা করে ভোটদান। তো ভোট সোজাসুজি ডেভেলপমেন্টের উপরেই হচ্ছে ভারতবর্ষে। এবার আমার প্রশ্নটা হলো, ডিজিটাল ন্যারেটিভ যেটা ক্রিয়েট হচ্ছে, সেই ডিজিটাল ন্যারেটিভ আর গ্রাউন্ড রিয়েলিটির মধ্যে গ্যাপ কতটা? অনেক অনেক প্রচুর গ্যাপ আছে। গ্রাউন্ড রিয়েলিটিতে যারা সোজাসুজিভাবে যারা জুড়ে আছে তারা বুঝতে পারছে যে এখানটায় ডিজিটালি কি হচ্ছে। প্রত্যেকে মার্কেটিং ওয়ের জন্য শুধু একটা ব্যবসারকে কেন্দ্র করে প্রত্যেকটা জিনিস সোশ্যাল মিডিয়াতে আপলোড হচ্ছে। কেন? ওখান থেকে আর্নিং সোর্স আছে। যদি ভিউয়ার্স বাড়ছে, ভিউয়ার্সের সাথে সাথে ফলোয়ার্স বাড়ছে, তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভুল তথ্যগুলো আপনি দেখতে পারবেন। কোনো সময় বড় বড় সেলিব্রিটিদের ফটো দিয়ে তারা দেয় যে ওখানটার মধ্যে এই সেলিব্রিটির আজকে ডেথ হয়ে গেছে, কিন্তু যেটা সোজাসুজি মিথ্যা। তো সোশ্যাল মিডিয়ার যে এইসব ইয়ের থেকে গ্রাউন্ড প্রচারগুলো, এই প্রচারগুলো প্রথম অবস্থায় খুব দ্রুত মানুষের পাবলিসিটি পেয়েছিল, কিন্তু আজকের দিনে গ্রাউন্ড রিয়েলিটিতে মানুষ বিশ্বাস করে। মানুষে একদম সোজাসুজিভাবে যে কোনো ঘটনা ঘটলে ওইটা তথ্যটা দেখে তারপরে মানুষে এটা বিবেচনা করে। এইবার তার মানে আপনি বলতে চাইছেন যে সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব আছে ঠিকই, কিন্তু সেটা ভোটের ফলাফলে সেটা কোনো প্রভাব ফেলতে পারবে না? না না, পারবে না, অবশ্যই পারবে না। কেন? ভোটের ফলাফলের মানুষ সোজাসুজি প্রত্যেকটা বিধানসভার যে সমষ্টিগুলো থাকে সেখানটার মধ্যে মানুষ যত ভোটার থাকে তারা এখন সজাগ, জনতা সজাগ, সচেতন। যারা ডেভেলপমেন্টের ইস্যু নিয়ে কথা বলছে, যারা ডেভেলপমেন্ট করে দেখাচ্ছে বা ভবিষ্যতে কি করবে, সেই তিনটা জিনিস অনেক ইম্পর্টেন্ট। সেই তিনটা জিনিসের উপর ভিত্তি করেই সোজাসুজি জনতারা ভোটদান কেন্দ্রে এসে ভোটদান করছেন। এবার আমি চলে যাব শিলচরে, যেখানে রয়েছেন আমাদের আইনজীবী স্বর্ণদীপ রয়েছেন। আইনজীবী স্বর্ণদীপ, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমার একটা প্রশ্ন আপনাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল ন্যারেটিভ একটা তৈরি হচ্ছে ভোটের ইয়ের ক্ষেত্রে, আমরা সবসময় দেখছি সোশ্যাল মিডিয়াতে একটা প্রচার চলছে, অনেক সময় ফেক ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে। এই যে ফেক ন্যারেটিভটা ক্রিয়েট করা হচ্ছে, এটাই কি ভোটের ফলাফল ঠিক করে দেয়? এই ডিজিটাল ন্যারেটিভই কি ঠিক করে দিচ্ছে লোক কোথায় ভোট দেবে, কোথায় না? আর সাথে আমি বলতে চাই যে আজকের আপনি যে টপিকটা এখন বললেন যে সোশ্যাল মিডিয়ার উপরে বেস করে
আমরা কোনোদিনও আমাদের যে নির্বাচনের রেজাল্টটা ডিসাইড করতে পারবো না এটা আমরা। কেন কি আজকের ডেটে সোশ্যাল মিডিয়া একটা প্রোপাগেন্ডা আমরা দেখতে পাচ্ছি। রিসেন্টলি স্পেশালি 2026 ইলেকশনে খুব একটা বাজে প্রোপাগেন্ডা করা হয়েছে, অ্যান্ড দ্য প্রাইম টার্গেট আর দি ইউথস। আর আমাদের মানে আমি নিজে একটা ইউথ হয়ে আমি বলতে পারছি জিনিসটা যে আমাদেরকে রিয়েলিটি থেকে দূর করার চেষ্টা করা হয়েছে। এন্ড আই বিলিভ যে আমাদের মানে যারাই সোশ্যাল মিডিয়ার যে টিমস গুলি কাজ করছে টু ইউথকে ডিস্ট্রাক্ট করার জন্য, ওরা একদম বিফল হয়েছে এই নির্বাচনে। কেন কি এই নির্বাচনের মধ্যে আমরা দেখতে পেরেছি আসামের মধ্যে 85 to 86% টার্ন আউট হয়েছে ভোটের, আর যেটার মধ্যে লার্জ শেয়ার ইজ ফর দ্য ইউথ। তে আজ এবার যুবক যুবতীরা নিজের থেকে বেরিয়ে এসে ভোট দিয়েছেন। আর সোশ্যাল মিডিয়ার যে প্রপাগেন্ডা বা যে ন্যারেটিভটা ছিল, এটাকে তীব্র নিন্দা দিয়ে ওরা এবার এই ইলেকশনে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট করেছেন। আর আমরা আশাবাদী যে আজকের ডেটে যেরকম আমাদের আসাম সরকার বা আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, উনি যেভাবে মানে যুবক যুবতীর জন্য কাজ করে যাচ্ছেন। কেন কি আজকে আমরা বরাকদিলিত বা শিলচর যারা আমাদের যুবক যুবতীরা আছে, অনেকেই বিভিন্নভাবে সরকার সুযোগ পেয়েছেন। আমরা দেখতে পেরেছি যে ওরা নিজের ঘরে বহুত কষ্ট হতো, কিন্তু আজ এই সরকার আসার পর ওরা খুব ভালোভাবে এটাকে সাকসেসফুল হতে পেরেছে। আর ইউথরা স্বর্ণদীপ, সোশ্যাল আমি মিডিয়া ধন্যবাদ আপনাকে। আমি আবার আসছি আপনার কাছে স্বর্ণদীপ। রিয়েলিটি এন্ড আমরা রিয়েলিটি নিয়ে কাজ করি। আমাদের ধন্যবাদ স্বর্ণদীপ, আমি আবার আসবো আপনার কাছে। এবার আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়ি থেকে বিজেপির মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। আনন্দবাবু, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি প্রচারে ভীষণভাবে ব্যস্ত, তার মধ্যেও যে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার প্রশ্নটা আপনাকে, যে ভোটের রাজনীতি কিন্তু এখন শুধু সভা সমিতি নয়, এখন লড়াইটা কিন্তু মোবাইলের স্ক্রিনেও হচ্ছে। তো এটা কতদূর প্রভাব ফেলবে? আপনি একজন প্রার্থী হিসেবে প্রচারে যাচ্ছেন, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই সোশ্যাল মিডিয়ার যে ন্যারেটিভগুলো, সেগুলো কি কতদূর আপনার কেন্দ্রে প্রভাব ফেলতে পারে, আপনি কি মনে করেন? দেখুন, যেহেতু এই সময়তে ভোটের প্রচার চলছে এবং ভোটের প্রচারের আঙ্গিকও এখন আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে সাধারণ যারা যুব সমাজ তারা সোশ্যাল মিডিয়াতে তারা খুব অ্যাক্টিভ। স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়াতে ভোটের বিভিন্ন ধরনের প্রচার হচ্ছে। তো যে ন্যারেটিভের কথা, সেটা ন্যারেটিভ তো আলাদা বিষয়, সেটা সোশ্যাল মিডিয়াতে হতে পারে, মিডিয়াতে হতে পারে, অন্যভাবে হতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই ভোটের প্রচারের ক্ষেত্রে যে সোশ্যাল মিডিয়ার প্রভাব, সেটাকে তো অস্বীকার করার উপায় নেই। কারণ সাধারণ যুব সমাজ তারা কিন্তু আজকাল সবার নিজের হাতে সবার মোবাইল রয়েছে এবং মোবাইলেই তারা বেশি সময় কাটান এবং মোবাইলেই বিভিন্ন ধরনের খবরাখবর সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে যা কিছু আছে সেগুলো তারা সংগ্রহ করেন এবং দেখেন। তো স্বাভাবিকভাবে এই ভোট প্রচারের যে বিভিন্ন প্রার্থীর প্রচার বা দলের যে প্রচারগুলো, সেগুলো তারা ভোটের এই সময়টাতে মোবাইলের মধ্যেই দেখতে পাচ্ছে। তো স্বাভাবিকভাবে এই প্রভাবটা তো তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে করবেই। তবে যে ন্যারেটিভের বিষয়, সেই ন্যারেটিভ এবার যদি কোনো রাজনৈতিক দল করতে চেষ্টা করে বা অন্য কেউ করার চেষ্টা করে, সেই ন্যারেটিভটা কতটা সঠিক বা কতটা সত্য সেটাও দেখতে হবে। অনেক সময় ভুল প্রচার বা ভুল খবর সেগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে পেয়ে যাই। তবে এটুকু আমরা আশা করবো যে খবরটা সোশ্যাল মিডিয়াতে দিক বা প্রচার করুক, সেটা যাতে অথেন্টিক হয়, সেটা যাতে সঠিক হয় এবং ভুল তথ্য যাতে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে না যায়। কারণ সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব তাড়াতাড়ি একটা ঠিক খবর হোক বা ভুল খবর হোক, খুব তাড়াতাড়ি দ্রুত সেটা অনেকের কাছে পৌঁছে যায়, এটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। তো সেই বিষয়টা যারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কন্টেন্টগুলো তৈরি করছে তাদের সেটা মাথায় রাখা উচিত, যে কন্টেন্ট আমরা এমনভাবে তৈরি করবো সেটা যাতে নির্ভুল হয় এবং সেটা যাতে জনসমাজে যাতে ভালো প্রভাব ফেলে, সেটার যাতে কোনো নেগেটিভ প্রভাব না পড়ে, সেটা যাতে পজিটিভ প্রভাব ফেলে এবং আগামী দিনে ভোট দেওয়ার ক্ষেত্রে যে দলেরই ক্যান্ডিডেট হোক না কেন, সেই ক্যান্ডিডেটের বিষয় হোক বা দলের বিষয়, মানুষ যাতে উপযুক্ত তথ্য বা ভালো তথ্য জেনেই তারপরে নিজেদের সমস্ত প্রার্থীর বিষয় দেখে নিয়ে যে কার কি ভালো মন্দ আছে সেগুলো ভালো করে যাতে বুঝতে পারে, সেইভাবেই যাতে ভোটটা দিতে পারে, সেটাও আমাদের দেখা উচিত। আনন্দবাবু, আমার আরেকটা প্রশ্ন আছে। গ্রামাঞ্চলে কিন্তু ইন্টারনেট এখনও যথেষ্ট সীমিত, সেখানে কি সোশ্যাল মিডিয়ার প্রভাবটা একই থাকবে আপনি মনে করেন? মানে গ্রামে কি এখনো মুখে মুখে বেশি প্রচার যেগুলো একেবারে ইন্টেরিয়ার, না কিছু কিছু গ্রাম আছে যেগুলো এখনো ইন্টেরিয়ার, সেখানটায় হয়তো এখনো মোবাইলের প্রচলন খুব বেশি নেই বা সেখানটায় হয়তো
মোবাইল টাওয়ার সেই কারণে না থাকার কারণে সেখানে হয়তো নেটওয়ার্কের প্রবলেম, সেখানে হয়তো ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি পৌঁছায়নি। তাছাড়াও যে সমস্ত গ্রামে পৌঁছে গেছে, নিশ্চিতভাবে বেশিরভাগ গ্রামেই এখন পৌঁছে গেছে, ইন্টারনেটের যুগ হয়ে গেছে, চারিদিকেই পৌঁছে গেছে। তো স্বাভাবিকভাবে সেখানটায় যেখানে পৌঁছায়নি সেটাতে তো সোশ্যাল মিডিয়ার প্রচারের কোনো বিষয় নেই, বা সেখানটাতে সেই অসুবিধাটা রয়েছে। কিন্তু যেখানে পৌঁছে গেছে সেখানটাতে নিশ্চিতভাবে সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব যুব সমাজের মধ্যে আছে। উঠতি কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, তারা সবাই সোশ্যাল মিডিয়াতে সিদ্ধহস্ত। তো স্বাভাবিকভাবে যেখানটা পৌঁছায়নি সেখানটা তো আগামী দিনে পৌঁছাবে, এবং যেখানে পৌঁছে সেটা অন্যান্য মাধ্যমগুলো রয়েছে। এখনও হয়তো বিভিন্ন জায়গাতে খবরের কাগজ বা মাইক নিয়ে মিছিল করা, মিটিং করা, সেই সমস্ত বিষয়গুলো রয়েছে। আর ভোটের প্রচার তো সমস্ত জায়গাতেই হচ্ছে, সে দুর্গম এলাকা হোক বা একেবারে শহর লাগোয়া বা শহর কেন্দ্রিক এলাকা হোক, সেগুলো সমস্ত জায়গাতেই হচ্ছে। তো স্বাভাবিকভাবে যেখানটায় যেমনভাবে প্রচারের সুযোগ প্রার্থীরা পাচ্ছেন, রাজনৈতিক দলগুলো পাচ্ছে, সেগুলো তো নিশ্চিতভাবে করছেন। তবে এখনও গ্রামের দিকে কিছুটা তো আপনি যে সমস্যার কথা বলেন সেই সমস্যাটা এখনও রয়ে গেছে। আমার আরেকটা প্রশ্ন আপনাকে, আপনি কি তরুণ ভোটারদের টার্গেট করতে আলাদা কোনো ডিজিটাল স্ট্র্যাটেজি নিয়েছেন বা নিচ্ছেন? দেখুন, আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের যেহেতু বরাবরই আমাদের যুব সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে, এবং যুব সমাজের আগামী দিনে ভালো কিছু হোক সেটা আমরা চাই। আমাদের দলের পক্ষ থেকে যেভাবে যুব সমাজেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা হচ্ছে তাদেরকে আকৃষ্ট করার জন্য, আমরাও রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে আমরাও সেই কাজগুলো করছি। বিভিন্ন ক্ষেত্রে তাদের কাছে পৌঁছানো, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, সে ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, বা ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, সমস্ত যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে আমরাও বিভিন্ন ধরনের আমাদের প্রচারের যে বিষয়গুলো সেগুলো আমরা পোস্ট করছি এবং তাদের সাথে যোগাযোগ রাখছি। এবং নিশ্চিতভাবে তাদের এর মাধ্যমে দ্রুততার সাথে পৌঁছানোর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার অন্য কোনো বিকল্প তো নেই। এই সোশ্যাল মিডিয়া ছাড়াও অন্যান্য মাধ্যমেও আমরা সেই প্রচার কাজগুলো করছি, কিন্তু সোশ্যাল মিডিয়াতেও তার একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানটাতেও সেই যোগাযোগটা আমাদের রয়েছে। ধন্যবাদ। গ্রাউন্ড থেকে কি দেখছেন, মানে যুব ভোটাররা কি সত্যি অনলাইন কন্টেন্টে প্রভাবিত? আপনার কেন্দ্রের কথা বলছেন, জিজ্ঞেস করছি। দেখুন, গোটা বাংলার যুব সমাজ আজকে কিন্তু তারা বুঝে গেছে যে 15 বছর ধরে এই যুব সমাজের বেকারত্বের জ্বালা, আজকে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে এই বাংলাতেই, এত দুর্নীতি এরা করেছে, এত কারাপশন এরা করেছে। তো স্বাভাবিকভাবে এই স্বৈরাচারী শাসনে 15 বছর ধরে যেভাবে বাংলার মানুষ বঞ্চিত, নিজেদের অধিকার নিয়ে তারা মানে চিন্তিত আছেন, তারা আগামী ভবিষ্যৎ তাদের অন্ধকারের দিকে যাচ্ছে, সেই বিষয়টা তারা বুঝতে পারছেন। তবে স্বাভাবিকভাবে যুব সমাজের প্রত্যেকেই তাদের ভবিষ্যতের নিশ্চয়তা চান, ভবিষ্যতের সুরক্ষা চান, এবং তারা যে ভবিষ্যতে কোনো না কোনো কর্মের সাথে যুক্ত হতে চান, কর্মসংস্থান এবং তাদের জব সিকিউরিটি, সেটা তারা চাইছেন। তো পশ্চিমবঙ্গের যে সরকার রয়েছে গত 15 বছর ধরে তাদের সেই সুরক্ষা দিতে পারেনি, তারা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে আছেন। তারা নতুন ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তারা বিজেপির সঙ্গেই আছেন, এবং আগামী দিনে বিজেপির সরকার হলে নিশ্চিতভাবে এই বাংলার যুব সমাজ যারা এতদিন ধরে বঞ্চিত রয়েছেন, যারা এতদিন ধরে নিজেদের কর্মসংস্থানের আশায় দিন গুনছেন, তাদের সেই সমস্যার সমাধান হবে। বাংলায় সরকারি এবং বেসরকারি বিভিন্নভাবে তাদের কর্মসংস্থানের পথ সুনিশ্চিত করা হবে। তারা যাতে ভবিষ্যতে নিজেদের সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং সংসার তারা যাতে ভালোভাবে চালাতে পারে, সেই দায়িত্বটা আমরা নেব এবং তাদের পাশে অবশ্যই দাঁড়াবো। আমার ধন্যবাদ আপনাকে। আমার আরেকটা শেষ প্রশ্ন, আপনি কারণ প্রচণ্ড ব্যস্ত প্রচারের, তাই আপনাকে আমি ধরে রাখবো না আর বেশি সময়। আমার শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে বিজেপির কি এবার ক্ষমতায় আসবে বলে মনে করেন? যদি আসে কতটা সিট পাবে? পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে সেটা আর শুধুমাত্র সময়ের অপেক্ষা। 23 তারিখে আমাদের দিকটা নির্বাচন এবং 29 তারিখে বাকি দক্ষিণবঙ্গের দিকে নির্বাচন হবে। তো বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। সমস্ত জায়গা থেকে আমরা প্রচারে যেভাবে সাড়া পাচ্ছি, মুখ্যমন্ত্রী যেখানে সভা করতে যাচ্ছে বা রোড শো করতে, সেখানে প্রত্যেকটা জায়গায় তিনি ফ্লপ একটা করে রোড শো বা সভা করে আসছেন। 1000-2000 করে লোক হচ্ছে। আবার নকশালবাড়িতেও তিনি এসেছিলেন, সেখানে তো 1000 লোককে নিয়ে তাকে সভা করতে হয়েছে। তো তার দলের অনেক পঞ্চায়েত সদস্য, দলের কর্মী, তারাই সেই সভাতে উপস্থিত হননি। শিলিগুড়িতে রোড শো করে গেছে, সেই রোড শো ফ্লপ হয়ে গেছে। তার পাল্টা বিজেপির সভা হয়েছে, তাতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাউখালী লক্ষ লক্ষ লোকের যে আগমন, তিনি বাগডোগরায় নেমে তিনি যে তার হোটেলে গন্তব্যে পৌঁছান, রাস্তার প্রায় দুধারে প্রায় 15 কিলোমিটার রাস্তা জুড়ে যে লক্ষ লক্ষ মানুষ তাকে দেখতে এসছে, শুধুমাত্র না তাকে সমর্থন জানাতে এসছে। এর থেকেই বোঝা যায় যে বাংলার মানুষ এবার বিজেপি সরকার গড়ার জন্য তারা সবাই নিশ্চিত হয়ে গেছে, এবং এই বাংলার থেকে
গত 15 বছরের যে তৃণমূল সরকার তাকে বিসর্জন দিয়ে বাংলায় সুশাসনের সরকার, বিকাশের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করার জন্য তারা উন্মুখ হয়ে আছে। 23 তারিখ এবং 29 তারিখ তারা সবাই বিজেপির পদ্মফুল ভোট দিয়ে বাংলায় বিজেপি সরকার তৈরি করবেন বলে আমরা বিশ্বাস করি। কতটা আসন পাবেন আপনি আশাবাদী? দেখুন, আমাদের রাজ্য সরকারে মানে সরকার গড়তে যত আসন প্রয়োজন তার থেকেও অনেক বেশি আসন আমরা পাবো। সংখ্যা এই মুহূর্তে আমি বলছি না, তবে আপনারা দেখবেন যে আগামী দিনে বিজেপি তৃণমূল থেকে প্রায় ডাবল সংখ্যক আসন নিয়ে বাংলায় নিজেদের সরকার প্রতিষ্ঠা করবে। ধন্যবাদ আনন্দময় বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি আপনার বিজি শিডিউল থেকে আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছাও রইল আপনাকে। আগামীতে পশ্চিমবঙ্গ বিধানসভা আসনে আপনাকে দেখবেন। ধন্যবাদ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এবার আমি রাজীবের কাছে চলে যাচ্ছি। রাজীব, তোমার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়ার এই যে ন্যারেটিভের দৌলতে বাস্তব ইস্যুগুলো চাপা পড়ে যায়? হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি যে খুব সহজেই যখন সোশ্যাল মিডিয়াতে জিনিসগুলো ভাইরাল হয়, প্রথম অবস্থায় মানুষরা বিশ্বাস করা শুরু করে, যদিও কিন্তু পরের স্থিতিগুলো যখন ওই ভিডিওটারই আরও কিছু সংখ্যক মানে তথ্য দিয়ে অন্য মানুষরা আপলোড করে, কেন যদি কোনো জায়গায় ভুল হচ্ছে সেটা শুদ্ধ করার জন্য সোশ্যাল মিডিয়াতে অনেকে কাজ করছে। তো ওই যারা সঠিকভাবে কাজ করছে তারা ওই ভিডিওটাকেই প্রতি উত্তর দিয়ে আবার পরবর্তী সময় আপলোড করছে। তো সত্যি জিনিসটা অবশ্যই বের হয়, সত্যি তো দেবে কোনো সময় ঢেকে রাখা যায় না, তো সত্যিটা বের হয়। কিন্তু তবে প্রথম অবস্থায় কিছু 24 ঘন্টা বা 48 ঘন্টা যখন আপলোড হয় যে কোনো একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়ে পড়ে, তখন সেটা অনেকেই সত্যি বলে যদিও ভাবে, পরবর্তী সময়ে বোঝা আসল সঠিক খবরটা তারা অবশ্যই পায়। আমি আবার স্বর্ণদ্বীপের কাছে চলে যাচ্ছি। স্বর্ণদ্বীপ, আমার একটা প্রশ্ন আছে আপনাকে। আপনি একজন আইনজীবী, সেক্ষেত্রে এই যে ফেক নিউজ ছড়িয়ে পড়ে, ফেক নিউজ যে ছড়ায় সোশ্যাল মিডিয়াতে, সেগুলোকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব? কি একদমই আপনি খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আজকের ডেটে যেরকম এই যে ফেক নেগেটিভ বা ফেক মিডিয়া গুলি যেগুলি সার্কুলেট হয়, এগুলোকে আটকানো নট অনলি মানে আমরা যে লিগ্যাল প্রফেশন আছি, বাট এজ এ সিটিজেন্স এটা আমাদের বোঝা খুবই দরকার যে কোন জিনিসটা মানে আমাদেরকে মিস ইনফর্ম করা হচ্ছে বা কোন জিনিসটা আমাদেরকে ভুল বিভ্রান্তি করা হচ্ছে। তো এই যে জিনিসটি আমরা সবচেয়ে আগে আমাদের যারা সোশ্যাল মিডিয়ার ইউজাররা আছে আমাদের অ্যালার্ট থাকতে হবে। আমাদের যে পড়াশোনাটা আমরা করেছি এটাকে বাস্তব জীবনে এটা উপয়োগ করতে হবে। কেন কি আজকের ডেটে আমরা দেখতে পারি সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের থেকে যারা বড়রা আছেন 30 to 45 এই এজ গ্রুপটা হলো সবচেয়ে বেশি ফেসবুক বেসড এজ গ্রুপ। আর সবচেয়ে বেশি টার্গেট যে করা হয়, মানে আমি একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন জড়িত ছিলাম, তা আমাদের একটা মোটিভ ছিল যখন আমরা কোনো অ্যাড রান বা কোনো ক্যাম্পেইন সঙ্গে জড়িত হতাম, তো আওয়ার প্রাইমারি টার্গেট আর নট দ্য ইউথস, বাট আওয়ার টার্গেটস আর দি মিডল এজ ম্যান, যাদেরকে ইনফ্লুয়েন্স করা ইজ ভেরি ইজি। সো আমাদের সবচেয়ে আগে কি করতে হবে, আমাদেরকে আরো আপডেটেড রাখতে হবে। আমরা যদি কোনো ইনফরমেশন ক্রেডিবল না হয় আমরা যাতে শেয়ার না করি, আর যাতে মানুষকে ওই যে গুজব যাতে না ছড়াই আমরা, এর জন্য আমরা অনেক লিগ্যাল ক্যাম্প করাই, যেখানে আমরা সবসময় মেনশন করে থাকি যে সোশ্যাল মিডিয়া থেকে আপনারা বেঁচে থাকবেন। সোশ্যাল মিডিয়াকে যেমনি দাদা বললো যে সোশ্যাল মিডিয়ার 2 রকম উপযোগিতা আছে, যে ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। তা আমরা কি করি, লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পের থ্রু আমরা যতটুকু চেষ্টা করতে পারি আমরা মানুষের কাছে পৌঁছাই। আর স্পেশালি যারা একটু কম পড়ালেখা বা যারা একদমই পারেন না, আমরা চেষ্টা করি ওই গ্রামে ওই এমন জায়গায় যেখানে আজকের ডেটে টিভি বা মোবাইলের থ্রু মানুষ আপডেট হচ্ছে, আমরা চেষ্টা করে থাকি যে ওদেরকে আমরা রাইট খবরগুলো দেব। আর যতটুকু পারা যায় সোশ্যাল মিডিয়ার থ্রু আমরা এই যে মিস ইনফরমেশন গুলোকে স্প্রেড করার জন্য আমরা ক্যাম্পেইন করে থাকি। আমরা মোটামুটি বলতে পারবো খুব 100% হবে না, বাট আমরা 40-50% এখন পর্যন্ত সাকসেসফুল হতে পেরেছি, যাতে মানুষ এখন কম পক্ষে মানুষরা মিস ইনফর্ম বা মানে ভুল ইনফরমেশন শেয়ার করে। এই যে স্বর্ণদ্বীপ, এই যে আপনি যে ক্যাম্পেইন করছেন বা এই যে লোকদেরকে যে গাইড করার চেষ্টা করছেন, এটা করতে গিয়ে কি ধরনের বাধার সম্মুখীন হচ্ছে? বাধা তো বলতে গেলে সবকিছুর মধ্যে বাধা পড়ে, কিন্তু ব্যাপার হলো আজকে আমাদের যদি করার ইচ্ছা হয় আমাদের কেউ আটকাতে পারে না। অবভিয়াসলি আজকে আমি নিজে একটা মানে আমরা শিলচর বেস বলি বা আমরা পুরা এই আমাদের বরাকভেলি ভিত্তিক বলি, আমাদের একটাই মোটিভ হলো যত কষ্ট হোক বা যেটাই হোক আমরা আগে কাজ করে যাব। এটার মধ্যে আমরা খুব আমি খুশি
যা আমাদের যেরকম সোশ্যাল মিডিয়া আমাদের মানে ডিআইপিআর বলুন বা আমাদের যেগুলি পেজেস গুলি আছে, আসাম পুলিশ বলুন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পেজ, আমরা লোকাল ওদের থেকে খুব সহযোগিতা পেয়েছি, বা পুলিশ প্রশাসন বলুন, ওরা আমাদেরকে খুব সহযোগিতা করেছেন। কেন কি আজকের ডেটে আমরা দেখতে পারি পুলিশ প্রশাসন বলুন বা মিডিয়ার বন্ধুরা বলুন, আপনারাই আছেন যারা আমাদের এই কাজগুলোকে বা আমাদের কথাগুলোকে মানুষের তুলে ধরুন। আর বাধা বলতে গেলে তো বাধা অনেক রকম হয়, যখনই আমরা কোনো একটা ভুল খবরকে আমরা আটকাই তো অনেক রকমের প্রেসার আমাদের উপরে ক্রিয়েট করা হয়, যাতে থেকে আমরা ওভারটেক করে বাইফার্কেট করে আমাদের চলতে হয়। বাট আমরা এটাই যে আমাদের সাথে ভগবান, আপনারা মিডিয়ার বন্ধুরা এবং আমাদের পুলিশ প্রশাসনরা আছেন, আমাদের খুব সহযোগিতা করেন, যার জন্য আমরা এই কাজ এখনো করে যেতে পারছি। আশা করি আপনাদের সহযোগিতা আমরা আগেও করে যেতে পারবো। ধন্যবাদ, আপনি থাকুন, আমি আবারও আসবো আপনার কাছে, কারণ আপনি একজন আইনজীবী এবং একজন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনার হিসেবে আপনার যথেষ্ট একটা ভূমিকা আছে। এবার আমি চলে যাচ্ছি করিমগঞ্জে জেলা কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারম্যান মিস্টার শাহাদাত হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। শাহাদাত বাবু, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমার একটা প্রশ্ন আপনাকে, ইনফ্লুয়েন্সার আর ইউটিউবার এরাই কি এখন নতুন ক্যাম্পেইনার? ধন্যবাদ নিউজ লাইভ বাংলার দর্শকদেরকে। আমি প্রথমেই বলতে চাই, সামাজিক মাধ্যম যখন প্রথম শুরু হলো তখন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি সামাজিক মাধ্যমকে ভর করেই ক্ষমতায় এসেছিলেন। পরবর্তীতে ধীরে ধীরে এআই যখন আসলো তখন থেকেই সামাজিক মাধ্যমকে বিশ্বাস উঠে গেছে মানুষের। এবার নির্বাচনে আমরা দেখেছি যেগুলো সংবাদ চাউল হয়েছে বাজারে তার 90% মিথ্যে ছিল। আমরা চেষ্টা করেছি যে সমাজ এই যে নিউজগুলো বা খবরগুলো বা সংবাদগুলো সামাজিক মাধ্যমে এসেছে তা কাটছাট করে পরীক্ষা নিরীক্ষা করে তারপর বিশ্বাস করতে হয়েছে। এটা সমাজ জীবনের ক্ষেত্রে অভিশাপ। আসলে এবারের ইরান ইরাক যুদ্ধে আপনারা দেখুন, ইরান ইসরায়েলের যুদ্ধে দেখুন। আপনারা দেখছেন আটটার আড্ডা। আজকে আমাদের টপিক হলো সোশ্যাল মিডিয়ার প্রভাব কি ভোটের ফল নির্ধারণ করে। আমি আবার করিমগঞ্জে চলে যাচ্ছি। শাহাদাত সাহেব আমাদের সঙ্গে রয়েছেন। শাহাদাত সাহেব, আপনি তখন বলছিলেন যে নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ার উপরে ভর করেই প্রথম ক্ষমতায় এসেছিলেন। কথাটা রাজীব কি মনে হয়, কতদূর সত্যি কথাটা? দেখেন, 2014 কথা যদি বলি, মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবার নির্বাচনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন। তার আগে যে কংগ্রেসের দুর্নীতির পাহাড় গড়েছিল, সেই পাহাড়ের প্রতি উত্তর ভারতবাসীরা চাচ্ছিল যে এরকম কেউ আসুক যে এই দুর্নীতিমুক্ত ভারত করতে পারে। সেই সময় ঠিক নরেন্দ্র মোদীর নামের যে আমাদের প্রধানমন্ত্রী পেলাম, তিনি গুজরাট মডেল তৈরি করেছিল। আপনারা যদি দেখেন নানা রকম নিউজের মাধ্যমে গুজরাট মডেলকে নরেন্দ্র মোদী কোনো প্রলোভন বা দেখিয়ে আসেনি। গুজরাটে কী কী ডেভেলপমেন্ট কাজ হয়েছে, গুজরাটের টোটাল মডেলটা কী ছিল, কীভাবে গুজরাটে ইনভেস্টমেন্ট এনেছিলেন উনি, গুজরাটকে কি জিরোর থেকে কীভাবে হিরো মানে শক্তিশালী একটা রাজ্যতে পরিণত করেছিলেন, সেটাই মুখ্য কারণ ছিল। ভারতবর্ষের মানুষরা বিশ্বাস করেছিলেন যদি উনি দেশের প্রধানমন্ত্রী হয় তবে গুজরাট মডেলের মতন ভারতবর্ষে একটি বিকশিত দেশ হিসাবে আমরা ভারতকে পাবো আর একটি দুর্নীতিমুক্ত ভারত পাবো। সেই আশাতেই অবশ্যই সোশ্যাল মিডিয়াতে কিছু প্রভাব, সোশ্যাল মিডিয়ার প্রচার ছিল। সোশ্যাল মিডিয়ার প্রচারটা ওই সময় কোনো মিথ্যা প্রচার ছিল না। গুজরাটের প্রতিটি গাঁওয়ে মিডিয়ারা, স্পেশালি সোশ্যাল মিডিয়ার থেকে বেশি আমি ভাবি ইলেকট্রনিক মিডিয়ারা ওখানটা গুজরাটের গাঁও ঘুরেছেন। গুজরাটের প্রত্যেকটা গাঁওয়ে কী করে নল দিয়ে জল পড়ছে সেই জিনিসগুলো দেখিয়েছেন। ওখানটায় ইলেকট্রিসিটি, তারপরে রাস্তাঘাট কিভাবে উন্নতি হয়েছে,
বিদেশের মানুষরা গুজরাটে এসে কিভাবে ওদের গুজরাটের মানুষদেরকে সাহায্য করেছে যে ওদের যাতে ইকোনমিক ডেভেলপমেন্ট হোক, সেই ক্ষেত্রগুলোতে বিশ্বাস করে মানুষরা ভোট করেছিলেন মোদিজিকে। আর শাহাদাত সাহেব, আমার প্রশ্ন আপনাকে, হ্যাশট্যাগের রাজনীতি না বাস্তবের রাজনীতি, কোনটা বেশি টেকসই? আমি যেটা বলতে চেয়েছিলাম যে সামাজিক মাধ্যমে গুজরাট মডেলকে ভর করে প্রধানমন্ত্রী যে এসেছিলেন, কিন্তু গুজরাট মডেল যে ঢাকা মিথ্যা তা পরবর্তীতে দেখা গেছে। গুজরাটে গেছিলেন দাদা কোনোদিনও? ব্রিজ গুজরাট ঘুরেছেন? আমরা যতটুকু দেখেছি গুজরাট ঘুরেছেন? গুজরাট ঘুরেছেন নাকি সেটা? ব্যাংকে পড়েছে। গুজরাট ঘুরেছেন আপনি? ব্রিজ ব্যাংকে পড়েছে। কোথায়? আজ ইরানে আমেরিকাতে যুদ্ধ হচ্ছে, যে আপনি কি কোনোদিন ইরানে গিয়েছিলেন না আমেরিকাতে গিয়েছিলেন? দাদা বিদেশের কথা হচ্ছে না, সামাজিক মাধ্যমেই ভর করে বিদেশের কথা হচ্ছে না। আপনি যদি এখন দিসপুর, আমি যখন আপনি যদি কথা বলেছেন আমি আপনাকে বাধা দেইনি। দিসপুর আর আমেরিকার মধ্যে পার্থক্য বোঝেন না তাহলে কিভাবে হবে? বলছি আপনি বাধা দিতে চলেছেন। আপনি বলেছেন গুজরাটে দাহা মিথ্যা, আমি বললাম গুজরাট গিয়েছিলেন নাকি? গুজরাট মডেল করে আপনি গুজরাটে গিয়েছিলেন নাকি? আপনারা শেষ করে দিয়েছেন। করিমগঞ্জের রাস্তাঘাটে দেখলে, বেহাল রাস্তাঘাটের অবস্থা দেখলে আপনি ভয় পাবেন। বেকার যুবকদের কর্মসংস্থান বলেছিলেন 2 লক্ষ করে বৎসরে দেবেন, 5 লক্ষ করে তার কাছে আপনারা পৌঁছতে পারেননি। করিমগঞ্জ শহরের উপর দিয়ে সুতারকান্দিতে দাদা নলেজ অল্প ঠিক করেন। 2 লক্ষ চাকরি না, 2 লক্ষ চাকরি না। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আগের বারে ইলেকশনে প্রতিশ্রুতি দিয়েছিলেন 1 লক্ষ। দাদা অল্প নলেজ ডেভেলপ করেন, দাদা নলেজ ডেভেলপ করেন, নলেজ ডেভেলপ করেন ফার্স্টে। আইসিইউ যে এসেছে করিমগঞ্জ জেলা হাসপাতালে, যে আইসিইউ আছে ফ্যানের উপর ভর করে চলছে। আইসিইউ নেই, বলতে গেলে নেই, বেহাল অবস্থা। একটু যদি আপনার শাহাদাত সাহেব, আমার মনে হচ্ছে আমরা টপিক থেকে একটু সরে যাচ্ছি। আমার প্রশ্নটা ছিল, মেডিকেল কলেজে শাহাদাত সাহেব, আমার প্রশ্নটা ছিল হ্যাশট্যাগের রাজনীতি আর বাস্তবের রাজনীতি কতটুকু তফাৎ? নির্ভর করে শাহাদাত সাহেব, আমার মনে হচ্ছে আমরা টপিক থেকে একটু সরে যাচ্ছি। আমার প্রশ্নটা ছিল আপনাকে, হ্যাশট্যাগের রাজনীতি বনাম বাস্তবের রাজনীতি, কি দেখছেন আপনি এটাতে? যাহা মিথ্যা চলছে, আপনারা সামাজিক মাধ্যমে সরকার যে প্রতিশ্রুতি দেয় বা উন্নয়ন দেখায়, তা বাস্তবের সাথে কোনো মিল নেই। আজকে সামাজিক মাধ্যমকে মানুষ বিশ্বাসই করছে না, জনগণ বিশ্বাসই করছে না সামাজিক মাধ্যমকে, এবং এর জন্য দায়ী নরেন্দ্র মোদী। উনি গুজরাট মডেল করে এসেছিলেন ক্ষমতায়, কিন্তু রাজীব কি বলবে? কোনো মিল নেই। আমি আপনাকে রাখছি, রাজীব কিছু বলতে চাইছি। ভারতবর্ষ ছাড়া ভারতবর্ষের বাইরের দেশগুলো বিশ্বগুরু আখ্যা দিয়েছে ভারতবর্ষকে। ভারতবর্ষের ইকোনমিক বিশ্বের মধ্যে 3 নম্বর 4 নম্বরে পৌঁছে গেছে। তারপরেও যদি আপনারা ভাবেন ভারতবর্ষের নরেন্দ্র মোদীজি ফেক প্রতিশ্রুতি ফেক দিয়েছে বা কাজ করেনি, সেটা একদমই ভুল তথ্য। দ্বিতীয়ত আমি বলছি, আপনাকে রিকোয়েস্ট করব দাদা, একবার গুজরাট ভ্রমণ করে আসেন। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, এসে এই চ্যানেলে আপনি বলবেন যে গুজরাটে মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মহোদয় গুজরাটকে কিভাবে ডেভেলপ করেছেন, এটা আপনি এই চ্যানেলে বলবেন। আপনি চলেন আমার সাথে একবার গুজরাট ঘুরে আসেন, আপনি দেখতে পারবেন। গুজরাটের মানুষদেরকে জিজ্ঞেস করবেন গুজরাট কিভাবে ডেভেলপ। আপনি যান, আমার দেখা আছে। আচ্ছা ঠিক আছে শাহাদাত সাহেব, আপনি কিন্তু আমি আবার বলছি যে হ্যাশট্যাগের রাজনীতি বনাম বাস্তবের রাজনীতি, সেই আপনি কি মনে করেন সেটা নিয়ে? বাস্তবে ফিরে আসুন, বাস্তবে। সেটাই আপনাকে প্রশ্ন করছি, স্বপ্নে আছেন। আপনাকে আমি সেই প্রশ্নটাই করছি, হ্যাশট্যাগের রাজনীতি আর বাস্তবের রাজনীতিতে কি তফাৎ? কংগ্রেস গভর্নমেন্ট মিথ্যা যত আসুন, কংগ্রেসের প্রচার,
এই যে পুরা সোশ্যাল মিডিয়াকে যে ন্যারেটিভ করেছে এটা কংগ্রেস। আপনারা দেখেন কয়েকদিন আগেই যেগুলি কংগ্রেসে কাজ করেছে, কাজ করে এখন পালিয়ে পালিয়ে ঘুরছে, তাদের নেতারা পালিয়ে পালিয়ে ঘুরছে, যত ন্যারেটিভ যত মিথ্যা। আমি ঠিক আছে, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। স্বর্ণদীপ রয়েছে আমাদের সঙ্গে। স্বর্ণদীপ, আমার একটা প্রশ্ন, ঠিক আছে শাহাদাত সাহেব, আমি আসছি আপনার কাছে আবার একটু পরে। আমি স্বর্ণদীপের কাছে যাচ্ছি। স্বর্ণদীপ, আমার একটা প্রশ্ন, সোশ্যাল মিডিয়ার ঝড়ে ভেসে যাচ্ছে কি বাস্তব ইস্যুটা? সবচেয়ে আগে আমি বলতে চাই, আমাদের যিনি কংগ্রেসের যিনি বন্ধু আছেন, উনি খুবই মানে আমি বুঝতে পারছি উনি সোশ্যাল মিডিয়াতে খুবই জর্জরিত, কিন্তু আমি ওনার একটা পয়েন্টে একটা জবাব দেবো যে উনি যেরকম বললেন যে সোশ্যাল মিডিয়ার চক্করে আমরা রিয়েলিটি থেকে ভাগছি, হ্যাঁ সত্যি কথা। আজকের ডেটে আমাদের যারা যুবক যুবতীরা আছেন, মানে সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন, ওরা সবাই দেখে নিয়েছে যে কংগ্রেস বলুন, কংগ্রেসের যারাই আইটি সেল আছে বা যারাই ওরা পেজেস গুলো রান করছে, ওরা প্রপাগান্ডাটা কি? প্রপাগান্ডা এটাই হলো দেশ বিরোধী কাজগুলো করা। কিরকম ভাবে ওরা দেশকে পুরা বিশ্বের সামনে নষ্ট করার আমাদের যে ইমেজটা আছে, যেরকম রাজীব দাও বললেন যে আমাদের যিনি বন্ধু আছেন উনি পুরাপুরি নলেজে এখন নেই বা উনি গুজরাট যাননি, একদম সঠিক কথা এটা। গুজরাট যদি উনি যান বা গুজরাটে গেলে উনি বুঝতে পারবেন যে আজকে যে আমরা যে আসামটাকে দেখেছি, আজকে বিগত 10 বছর বলুন, বিগত 5 বছর বলুন, যেভাবে আসাম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামকে একটা গ্রোয়িং স্টেট হিসেবে নিয়ে যাচ্ছে, আমরা এজ এ ইউথ বলুন বা আমাদের যারা আমাদের যে এজ গ্রুপ আছে, আমরা খুব খুশি। আর এর জন্য আমি আমাদের সিএম যেরকম সোশ্যাল মিডিয়াকে প্রাধান্য দিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে উনি কন্টিনিউ আমরা দেখতে থাকি কিরকম ভাবে উনি আপডেট করেন রিগার্ডিং বাংলাদেশকে, যে বাংলাদেশের মানুষরা আছে ইলিগাল যে ইমিগ্রেন্টস বলি আমরা, ওদেরকে পাঠানোর কথা বলুন, বা যেগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে যে আপডেট গুলো আমরা পাই এটা কিন্তু অ্যাকুরেট হয়। বিকজ আজকের ডেটে যখন চিফ মিনিস্টার অফ আসাম যখন কোনো কিছু পোস্ট করেন, এটা কিন্তু ক্রেডিবল পোস্ট হয়। এটা কিন্তু আমরা বলতে পারবো না যে এটা একটা মিথ্যে জড়িত আছে। এটার মধ্যে আমরা একটা জিনিস বলতে পারি যে সোশ্যাল মিডিয়ার জন্য আজকে আমরা অনেক আপডেটেড হতে পেরেছি, বা অনেক খবর যেটা আগে আমরা কাগজে পত্রে অপেক্ষা করতাম যে আমরা কালকে সকালবেলা খবরগুলো পাবো, আজকে সোশ্যাল মিডিয়া থাকতে এই জিনিসটাকে আমরা সঙ্গে সঙ্গে খবর পাচ্ছি। আর অনেক জিনিস যেটাকে আগে মানুষ থেকে লুকানো হতো, এই খবরগুলো আজকে আমি সোশ্যাল মিডিয়া থেকে পাই। তা আপনি যেটা বলেছেন বাস্তব, সোশ্যাল মিডিয়া উড়ে যায়নি, বাস্তব আজকের ডেটে একদম সমাজের মধ্যে আছে। আর আমরা যুব সমাজ বা আমাদের যারাই জড়িত আছি, আমরা সব সময় আমরা বাস্তবকে নিয়েই চলবো। আর এর মধ্যে সোশ্যাল মিডিয়াটা খুব বড় একটা হাতিয়ার, হাতিয়ার ইন দা সেন্স হাতিয়ার ওদের জন্য হবে যারা এটার এগেইনস্টে কাজ করছে বা যে চাইছে যে আমাদের দেশকে বা আমাদের রাজ্যকে নষ্ট করবে, বা আমাদের রাজ্যের যে ইমেজটা গ্রো হচ্ছে আজকে ডেটে ইন্ডিয়ার মধ্যে। আজকে আমরা বলতে পারি যে আজকে আমরা যখন যে কোনো স্টেডিয়াম যাই, আসাম বললে আমাদের সবচেয়ে আগে আমাদের একটাই মানুষের কথা বলা হয়, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এটা আজকে একটা পুরো ন্যাশনাল ফিগার হয়ে উঠেছেন। আর এটার জন্য একমাত্র উপায় সোশ্যাল মিডিয়া। আজকে যখন আমাদের সিএম সাউথ ইন্ডিয়ায় যান, উনার একটা ফ্যান বেস আছে। কিসের জন্য আছে? সোশ্যাল মিডিয়ার জন্য। আজকে যখন উনি নর্থ ইন্ডিয়া যান, ওনার একটা ফ্যান বেস আছে। ফর ওয়াই? ফর সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া আজকে যেভাবে আমাদের কাজগুলো বলুন বা আমাদের যেগুলি প্ল্যানস এন্ড পলিসি আছে, এটা সোশ্যাল মিডিয়া একটা অনেক বড় রোল প্লে করে। আর আমি এটাই বলতে চাই আমাদের কংগ্রেসের বন্ধুদেরকে যে আপনারা সবচেয়ে আগে সমাজের সঙ্গে কাজ করুন, বিরুদ্ধে কাজ করবেন না। দেশের হয়ে কাজ করুন, দেশের বিরুদ্ধে কাজ করবেন না। ধন্যবাদ স্বর্ণদীপ। আমি যে কথাটা এখন জানতে চাইছি তোমাদের কাছ সবার কাছ থেকে, আমি শাহাদাত সাহেবের কাছ থেকেও জানবো ব্যাপারটা, যে এই যে সোশ্যাল মিডিয়াটা, সেটা তো কংগ্রেসও সোশ্যাল মিডিয়া ইউজ করছে, বিজেপিও করছে, সব দলই করছে। এবার যখন মিস ইনফরমেশন, নেগেটিভ প্রপাগান্ডা বা ডিপ ফেক যেগুলো করা হয়, সেটা নিয়ে আপনারা কি স্টেপ নেন? সেক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন দলের, বিশেষ করে কংগ্রেসের অনেক ডিপ ফেক বেরিয়েছে, সেটা নিয়ে কি করেন আপনারা? শাহাদাত বাবু। শাহাদাত সাহেবের সঙ্গে আমাদের কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছেন শাহাদাত সাহেব। রাজীব, এই যে এই ক্ষেত্রে কি করা উচিত?
কংগ্রেসের বিশেষ করে আপনি যেটা বললেন, কংগ্রেসের বিভিন্ন প্রচারে আমরা দেখি সবসময় ফেক। ওরা কিসের জন্য করে? উন্নয়নমূলক কাজ করুক, দেশের হিতে কাজ করুক, রাজ্যের হিতে কাজ করুক, অবশ্যই জনতারা ভালোবাসবেন। সেই কাজগুলো করলে সাধারণ মানুষের সাথে যোগাযোগ রাখুক। পুরো 5 বছর যোগাযোগ রাখবে না, হঠাৎ ইলেকশনের সময় সবাই এসে ওরা মিটিং করা শুরু করবে, যার কোনো তত্ত্বহীন, প্রত্যেকটা কথাতে তাদের আলোচনা, ডিবেট। তাছাড়া ফেক সোশ্যাল মিডিয়াতে 90.9% তারা ফেক নিউজ ওরা প্রচার করে, যাতে যুবকদেরকে আকর্ষণ করা যায়। কিন্তু আমরা জানি ভারতবর্ষের যুবকরা অনেক শক্তিশালী, দেশ গড়তে তারা সাহায্য করে। ভারতবর্ষের যুবকরাই দেশকে আজাদ করিয়েছিল। যদি ভগৎ সিং থেকে নেতাজি সুভাষচন্দ্রের কথা বলেন, তো ভারতবর্ষের যুবকদেরকেই প্রলোভন দিয়ে ভোট নেওয়ার যেটা প্রচেষ্টা, সেটা কোনোদিনই সম্ভব না। স্বর্ণদীপ, আমার একটা প্রশ্ন, আইনে এ ব্যাপারে আইন কি বলছে? এই যে ফেক নিউজ, ফেক প্রোপাগান্ডা যে করা হয়, এক্ষেত্রে আইন কি বলছে? আইন একটা অনেক বড় ভূমিকা এটার সঙ্গে জড়িত আছে। এরকম কি আজকে যখন আমরা দেখেছি যে যখনই আপনি যে বলেন ডিপ ফেক বলুন, এটা একটা খুবই কনসার্নিং প্রবলেম। আজকে ডেটে আমরা দেখেছি অনেক ভিডিও, অনেক ফটোস কে মর্ফ করা হয়, আর এগুলোর জন্য অনেক মানুষ শিকার হয়েছেন। কিন্তু আজকের ডেটে এটার জন্য খুব স্ট্রিক্ট রুলস গুলো, স্ট্রিক্ট ল অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে যেই এগুলো ডিপ ফেক বলুন বা যা জড়িত আছে ডিপ ফেকের সঙ্গে, ওদের এগেইনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে। ওদের এগেইনস্টে পুলিশ একটা সেপারেট সাইবার সেল তৈরি করেছে, যে সাইবার সেল কন্টিনিউয়াসলি আমাদের যে 24/7 ওরা মনিটর করে সমাজের মধ্যে কোন কোন জায়গার মধ্যে ফেক, এইগুলি ডিপ ফেক বলুন বা নেগেটিভ প্রপাগান্ডার কাজ বলুন বা যে কোনো দেশ বিরোধী কাজ বলুন। কেন কি আজকে দেখতে পেরেছি আমরা যে এই ডিপ ফেকের জড়িতে অনেক দেশ বিরোধী কাজ জড়িত আছে। যে এর জন্য আজকের ডেটে আমরা দেখতে পাই সুপ্রিম কোর্ট এটাকে খুব স্ট্রিক্টলি নিয়েছে। সুপ্রিম কোর্টে জুডিশিয়াল বেঞ্চ একটা বানানো হয়েছে এর জন্য, যেখানে ওরা খুব কনসার্নিং ভাবে এটাকে নিয়ে ওরা কথা বলেছেন, তর্ক হয়েছে। দুপক্ষের কথা শোনার পর এটার ব্যাপারে এটাই ডিসাইড করা হয়েছে এখন যে আগামী দিনে যারাই এটার সঙ্গে জড়িত হবেন, ওদের এগেইনস্টে court will punish them strictly with fine, and depend upon the case they will be jailed for more than 10 years with a fine, and it will go strictly to a lifetime imprisonment. ধন্যবাদ স্বর্ণদীপ। আমরা আলোচনা করছি ভোটের রাজনীতিতে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স নিয়ে। আমি আবার চলে যাব শ্রীভূমিতে, সেখানে রয়েছেন শাহাদাত হোসেন চৌধুরী। শাহাদাত বাবু, আমার একটা প্রশ্ন, ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় যে ন্যারেটিভ তৈরি হয় সেটাই কি আসল খেলা? আসলে সামাজিক মাধ্যম আমাদের কাছে আশীর্বাদ আর অভিশাপ। সরকার এখন আপনার সামাজিক মাধ্যমকে ব্যবহার করে অনেক ভুল তথ্য জনসমক্ষে তুলে ধরছে। এটাই আমাদের কাছে অভিশাপ, কারণ বাস্তবের সঙ্গে কোনো মিল নেই যা সামাজিক মাধ্যমে তুলে ধরছে সরকার। সেটাকে আপনি বিরোধী হিসাবে শুধু বিরোধিতা করছেন নাকি অন্য কিছু? কর্মসংস্থানের কথা বলুন, স্বাস্থ্য পরিষেবার কথা বলুন। কর্মসংস্থান তো আপনার প্রচুর হয়েছে, 1.5 লক্ষ লোক চাকরি পেয়েছে। প্রচুর গরমিল আছে সামাজিক মাধ্যমের সাথে। সরকার এখন উন্নয়ন নির্ভর হয়ে গেছে, বিজ্ঞাপন নির্ভর। বিজ্ঞাপন, আপনি সংবাদ মাধ্যম খুলুন। শাহাদাত বাবু, বিজ্ঞাপন নির্ভর তো হতেই হবে, লোকের কাছে পৌঁছতে গেলে তো বিজ্ঞাপন নির্ভর হতেই হবে। উন্নয়নের জোয়ার বইছে, কিন্তু বাস্তবের সাথে কোনো মিল নেই। এটাই সমাজে অভিশাপের বিষবাষ্প তৈরি হচ্ছে। আশীর্বাদটা কি তাহলে? মানুষ সামাজিক মাধ্যমকে আর বিশ্বাস করছেন না। আপনি বলছেন যে সোশ্যাল মিডিয়া আশীর্বাদ এবং অভিশাপ। আপনি অভিশাপের কথা বললেন, আশীর্বাদটা কি? আশীর্বাদ হলো শিক্ষা ক্ষেত্রে ছাত্ররা যেভাবে
উন্নতি করছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করতে পারছে এই সামাজিক মাধ্যমের আগে এইসব করা হতো না। দিল্লি ইউনিভার্সিটি বলুন, বেনারসের হিন্দু ইউনিভার্সিটি বলুন, বিভিন্ন ইউনিভার্সিটি বলুন, এই প্রত্যন্ত অঞ্চল থেকে সরাসরি যোগাযোগ করতে পারছে। আমার একটা প্রশ্ন সামাজিক আপনাকে মাধ্যমের রয়েছে, যুগ। আগে বলতে আপনি কি বোঝাচ্ছেন? বিজেপি সরকার হওয়ার আগে না পরে? সামাজিক মাধ্যম আসার পরে, সোশ্যাল মিডিয়া যে সময় থেকে অ্যাক্টিভ হয়েছে তখন থেকে। কিন্তু সরকার এটাকে অন্যভাবে ব্যবহার করছে। আমার বন্ধু বলেছেন গুজরাট মডেল, মানুষ পাগল হয়ে গুজরাট মডেল দেখে নরেন্দ্র মোদীকে এনেছিলেন, প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন গুজরাটে ব্রিজ ভেঙে পড়েছিল, গুজরাটের উন্নয়নের অবস্থা দেখেছিলেন মানুষ এই সামাজিক মাধ্যমে, তখনই দিশেহারা হয়ে গেছিলেন এবং সরকারের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল। কিন্তু সরকার তো এখনো ক্ষমতায় আছে, বিশ্বাস যদি উঠেই যেত ক্ষমতায় তো আসতেন না আবার। অন্ধভক্তদের বুঝাবে কিভাবে? আপনি বলুন। ধন্যবাদ আপনাকে। আমি স্বর্ণদীপ, আমার একটা প্রশ্ন আছে, রাজনৈতিক দলগুলো কি এখন আইটি সেলের উপর বেশি নির্ভরশীল? আইটি সেল ইজ অলওয়েজ অ্যান ইম্পর্টেন্ট এন্ড ক্রিটিক্যাল। এটা যে কোনো একটা পলিটিক্যাল পার্টি হোক বা যে কোনো অর্গানাইজেশনই হোক, অর্গানাইজেশনের মধ্যে আইটি সেল ইজ দ্য ব্যাকবোন। বিকজ আইটি সেল আমাদেরকে সব ধরনের প্রোজ এন্ড কনস গুলি বলে, যেটা নিয়ে আমরা যেটা ক্যাম্পেইন বা যে টার্গেট থাকে আমরা ফুলফিল করি। আইটি সেলের কাজটি কি হলো, আমরা ভাবুন আজকে একটা এনজিও বা একটা সংস্থা, এই সংস্থার কাজ কি যে আইটি সেল হবে, আইটি সেলের কাজ কি এটাই হলো যে আমরা যে কাজগুলো করব এই কাজগুলোকে সমাজে মানুষকে প্রচার করা, আর কোন জায়গায় গেলে আমার কাজটা সাকসেসফুল হতে পারবে। আর ইন টার্মস অফ দি পলিটিক্যাল পার্টিস আমি এটা বলতে চাই যে ফর এনি পলিটিক্যাল পার্টিস দ্য আইটি সেল ইজ ভেরি ক্রুশিয়াল, বিকজ আজকের দিনে সার্ভে বলুন, মানুষের প্রবলেমস বলুন, সব কিছু কিন্তু আইটি সেলরাই কালেক্ট করে। আইটি সেল ভায়া সার্ভে, ভায়া সোশ্যাল মিডিয়া, এই দুটোটা মানে গ্রাউন্ড সার্ভে বলুন বা সোশ্যাল মিডিয়া বলুন, এই দুটোটা জিনিসই আইটি সেলের জন্য একটা কি এসপেক্ট হয়ে কাজ করছে আজকের ডেটে। আর আমরা দেখেছি বিজেপি আইটি সেল আর কংগ্রেস যেমন ডিফারেন্সটা এটাই হয় যে কংগ্রেস আইটি সেলের একটাই মোটিভ আছে, টু ডিফেম আওয়ার প্রাইম মিনিস্টার, টু ডিফেম আওয়ার চিফ মিনিস্টার। আর মানে যেটা আমাদের দেশের জন্য কাজ করছে ওদেরকে ডিফেম করা। আজকে যখন আমাদের কোনো হরিয়ানা বলুন বা ইউপি বলুন, যখন কোনো গোল্ড মেডেল জিতে আসে, কংগ্রেসের কয়জন আইটি সেল বা যারা পেজ মেনটেন করে ওরা পোস্ট করে, বা কোনো অ্যাচিভমেন্ট হলে ওরা পোস্ট করে। কিন্তু যখন আমাদের প্রধানমন্ত্রীর এগেইনস্টে কিছু বলতে হয় বা মুখ্যমন্ত্রীকে বলতে হয়, এরাই সবচেয়ে আগে কাজ করে। কিন্তু এই কম্পেয়ার আপনি বিজেপির দেখবেন, আজকে ছোট বড় যে কোনো অ্যাচিভমেন্ট দেশের জন্য বলুন বা রাজ্যের জন্য বলুন, এটা কিন্তু অ্যাচিভমেন্ট ইজ অ্যাচিভমেন্ট। এই ক্ষেত্রে বিজেপির আইটি সেলরা প্রচুর মানে মানুষের হিতের জন্য কাজ করে, আর মানুষের হিতের উপরে হলো মানুষের স্বার্থে কাজ করছে ওরা। যে কারণে আজকের ডেটে সমাজে সব ধরনের মানুষরা বিজেপির আইটি সেলকে একটা হাইলি ফলোড পেজ হিসাবে আমরা দেখতে পারি। আজকে যে কোনো সময় আমরা যখন দেখি যে বিজেপি কোনো জিনিস পোস্ট করে, বিজেপির জাতীয় বা কানেক্টেড যেগুলো আইটি সেল পেজেস আছে ওরা পোস্ট করে, পাবলিক খুব বেশি এটাকে অ্যাট্রাক্ট করে। ওয়াই? পাবলিক তো আর বোকা নয়। আমার যে বিপক্ষের বন্ধুরা আছেন ওরা অনেকভাবে বলেন যে বিজেপি মিস ইনফরমেশন স্প্রেড করে। পাবলিক তো বোকা না, পাবলিক তো আপনাদেরকে 70 বছর দেখলো, দেশকে আপনারা কোথায় নিয়ে গেছেন। আর বিজেপিকে দেশের মধ্যে 15 বছর বলুন আর রাজ্যে 10 বছর বলুন, মানুষ দেখেছে কারা সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করে প্রচার করেছে আর কারা কাজ না করে পুরানা কাজগুলোকে দেখিয়ে দেখিয়ে আর এখনো চলছে। আর এরা এখনো আমাদের যে উন্নতি বলুন বা ডেভেলপমেন্ট বলুন এগুলিকে আটকে দেওয়ার চেষ্টা করে। আমাদের এটাই মেসেজ থাকবে সবার কাছে যে আপনারা সোশ্যাল মিডিয়াকে খুব টেক্টফুলি ইউটিলাইজ করুন। আর আইটি সেলস গুলো যারা আছে ওরাও খুব ওয়েল ট্রেন মানুষই হন, কিন্তু ওদেরকে চালানোর যে মানুষ থাকে না ওরাই মেইন হয়। আজকে আমরা দেখি যখন ভারত জোড়ো যাত্রা হয়েছিল, একটা বডি ডাবল বলে কনসেপ্ট আমরা শুনলাম, এই কনসেপ্টটা কিন্তু ওদের আইটি সেলেরই ছিল।
বাট ইট ব্যাকফায়ার দ্য কংগ্রেস আইটি সেল, যে কারণে ভারত জোড়ো যাত্রা ইজ এন্টায়ার ফেলিয়ার প্রজেক্ট। আমার কংগ্রেসের বন্ধুরা এটা ভালো করে বুঝে নিন, আইটি সেলের সবচেয়ে ইউজফুলনেস ওরা কিভাবে করবে, এরপরে গিয়ে ওরা কোয়েশ্চেন করুক ওদের অন্য পার্টিরা। ধন্যবাদ স্বর্ণদীপ। আমি রাজীবকে একটা প্রশ্ন করতে চাই। রাজীব, গ্রাউন্ড রিয়েলিটি আর ডিজিটাল রিয়েলিটি কোনটা বেশি শক্তিশালী মনে? অবশ্যই গ্রাউন্ড রিয়েলিটি। ভোটার আলটিমেট তো ভোটাররাই ভোট দেয়, প্রত্যেকটা ক্ষেত্রতে প্রত্যেকটা সমষ্টিতে গিয়ে ভোটাররাই, ওখানটার লোকাল যারা থাকবে তারা ভোটদান কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে রাজ্য সরকার বানাক বা দেশের লোকসভার সরকার বানাক, দুটাতে বিধানসভা হোক লোকসভা হোক, ভোটাররাই নির্ধারিত করে সেই অঞ্চলের ভোটারদের। তো বেশিরভাগ কাজকর্মগুলো গ্রাউন্ডে দেখা যায়, লোকাল নেতাদের মাধ্যমে দেখা যায়। লোকাল যারা লিডার আছে তারা কিভাবে চালাচ্ছে ও জায়গাটাকে, সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। রাজ্যের যারা মুখ্য ব্যক্তি তারা কিভাবে চালাচ্ছে সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে ওখানটার মধ্যে। তো মিডিয়া অবশ্যই, যেরকম স্বর্ণদীপ ভাই বলেছেন, যেরকম যে কোনো প্রচারের জন্যই আমাদের ডিজিটাল মার্কেটিং করতেই হবে। যেটা উন্নয়নমূলক কাজ হচ্ছে সেটা সরকারের পক্ষ থেকে দেখাবে, তার যদি বিপক্ষে যদি কিছু বলার থাকে বিপক্ষের তরফ থেকেও দেখাবে, কিন্তু আলটিমেট দুটো বুঝে গিয়ে সাধারণ জনতারা যেটা সত্যি সেটা স্বীকার করে গ্রাউন্ডে গিয়ে ভোটদান কেন্দ্রে ভোট করে সত্যির জন্য, জয়ের জন্য। ধন্যবাদ। শাহাদাত বাবু, আপনাকে আমার প্রশ্ন, একই প্রশ্ন আপনাকে রয়েছে। গ্রাউন্ড রিয়েলিটি না ডিজিটাল রিয়েলিটি, কোনটা বেশি শক্তিশালী বলে মনে করেন আপনি? খুব সংক্ষেপে বলবেন, কারণ আমার হাতে সময় আর নেই। নিশ্চয় গ্রাউন্ড রিয়েলিটি। কারণ হলো গিয়ে আমাদের কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্ট আছে, তার আইটি সেল আছে। আমরা কংগ্রেসের ম্যানিফেস্টোতে যে সত্য কথা বলি সেটাই প্রচার করা আইটি সেলের কাজ। কিন্তু বিগত বিধানসভা নির্বাচনের আগে এক বিজেপি নেতা ইস্তফা দিয়ে সামাজিক মাধ্যমে এসে বলেছিলেন যে গুয়াহাটির বাজপেয়ী ভবনে একটি কামরা আছে যেখান থেকে প্রতিদিন সামাজিক মাধ্যমে বিজেপির মিথ্যা খবর ছড়ানোর এই রুম থেকে চলে। স্বর্ণদীপ কিছু এটা বলবে, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। গ্রাউন্ডে আমার সময় খুব কম, স্বর্ণদীপ খুব অল্প সময় বল। একটা কথাই বলতে চাই এটার মধ্যে, এই যে 501-এর যে গল্পটা ছিল, যখন একটি মিডিয়া বন্ধু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা ইন্টারভিউর সময় জিজ্ঞেস করেছিলেন, এটার ইন্টারভিউর সময় দিলীপ শইকীয়া, আমাদের যে রাজ্যিক সভাপতি আছে ভারতীয় জনতা পার্টি, উনিও ছিলেন। তখন মিডিয়া বন্ধুদেরকে একটা কথা বলা হয়েছিল যে আপনারা চলে আসুন 501-এর মধ্যে, আর আপনারা নিজে এসে তথ্যপত্র দেখুন যে 501 কি হচ্ছে। আমাদের যিনি কংগ্রেসের আছেন, যারা ওরা ভেবেছিল যে 501 খুব বড় গল্প হবে, কিন্তু এটা হতে পারেনি। কেন কি আমাদের যারা কাজ করে কার্যকর্তারা, আমরা কাজের উপরে বিলিভ করি, আমরা লেখার উপরে বিলিভ করি না। আপনাকে বলছি, আপনি আমাদের বাথরুমে আসুন, 501-এ আপনি এসে দেখে যান কি হচ্ছে, এরপরে আপনি বুঝতে পারবেন যে আমার কংগ্রেস বিজেপির মধ্যে কি তফাৎ, আর কেন আজকে কংগ্রেস বিপক্ষের মধ্যে আছে আর বিজেপি কেন শাসনকালে আছে। ধন্যবাদ স্বর্ণদীপ, ধন্যবাদ শাহাদাত সাহেব, ধন্যবাদ রাজীব, ধন্যবাদ আনন্দময় বর্মন। আমার অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার একই টাইমে একই বারে দেখা হবে আপনাদের সঙ্গে 8টার আড্ডায়। ধন্যবাদ।